নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে জানাই। নিউজ 18 বাংলায় ডিজিটালে জনতার দরবারে আপনাদের জানাই স্বাগত। আমি অয়ন। আসলে সোমবার দিন বাংলাদেশ নিয়ে এত ব্যস্ত ছিলাম এবং তারপরে কিছুটা অসুস্থতার জন্য কালকেও আসতে পারিনি জনতার দরবারে। আজ থেকে আবার শুরু করলাম জনতার দরবার সন্ধ্যে ঠিক 6টায়, এবং রাজনীতি থাকছে, তার সঙ্গে স্বাস্থ্য থাকবে প্রতি শুক্রবারে যেমনটা বলেছিলাম। তবে এই মুহূর্তে তো বাংলাদেশি আলোচনার বিষয়, বাংলাদেশ নিয়ে আলোচনা করতে হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ, সেই দেশের থেকে হাসিনা প্রধানমন্ত্রী অভিযোগ জিতে তার বিভিন্ন স্বৈরাচারী যে শাসন, সেই স্বৈরাচারী শাসনের জন্যই আজকে বাংলাদেশের এই অবস্থা, এবং তিনি পালিয়ে এসেছেন বলা যায়। শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন সোমবার দিন, তারপরে এখানে আশ্রয়। কোথায় যাবেন শেখ হাসিনা, এটাই বড় প্রশ্ন এখন। কারণ ব্রিটেন না করে দিয়েছে, আমেরিকা না করে দিয়েছে। ভারত কি তাকে স্থায়ীভাবে রাখবে নাকি ইউরোপের কোনো দেশে যাবেন, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন যা ঘুরপাক খাচ্ছে। আর বাংলাদেশের সিচুয়েশন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তিনি একটি বিরাট সভা হয়েছে আজকে, সেই বিরাট সভায় ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন, এবং তিনি আজকেই হয়তো ঢাকায় চলে আসবেন। ইতিমধ্যেই মোহাম্মদ ইউনূস, যার নাম আন্দোলনকারী ছাত্ররা প্রস্তাব করেছিলেন রাষ্ট্রপতির কাছে, সেনা প্রধানের কাছে, যে তিনি হন তদারকি সরকারের প্রধান, তিনিও রওনা দিচ্ছেন প্যারিস থেকে, রওনা দিয়েছেন অলরেডি। কিন্তু বাংলাদেশের সিচুয়েশনটা কি, আমরা সেইটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ কি শান্ত হয়েছে, সত্যি শান্ত হয়েছে? বাংলাদেশে আওয়ামী লীগের একের পর এক নেতা নাকি খুন হয়ে যাচ্ছেন, এরকমটাও জানা যাচ্ছে। এই সব আপডেট নেব। তবে তারেক রহমান আজকে বাংলাদেশের সিকিউরিটি নিয়ে কি বললেন দেখুন। প্রথমে, গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। অতীত সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। সমাজের বিশিষ্টরা রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন সাহিত্যিক বিনোদ ঘোষাল, আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক অনিক চট্টোপাধ্যায়, এবং আমার সঙ্গে আছেন সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমি প্রথমে বিনোদের কাছে যাব। বিনোদ, আমার একটু হয়তো আছে জানা যে তোমার কিছু চেনা পরিচিত, কয়েকজন চেনা পরিচিত তারা রয়েছেন, তাদের সামগ্রিক পরিস্থিতি কি, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কি খবর পাচ্ছ? এই যে তারেক রহমান বললেন যে একেবারে অন্য সম্প্রদায়ের মানুষদের, অর্থাৎ সংখ্যালঘু নিয়ে বললেন, তাদের উপরে যেন অত্যাচার না হয়, সেই সিচুয়েশনটা কি আছে এখনো? তোমাকে প্রথমে জানাই যে আমার শ্বশুরবাড়ি হচ্ছে বরিশালের একটি গ্রামে। আমি এই জায়গাটা উল্লেখ করছি না। আমার শালা এবং খুড়শ্বশুর সকলে, ভাইরা সকলেই ওখানেই থাকে। কেউ ঢাকায় থাকে, কেউ বরিশালে থাকে। সত্যি কথা বলতে যে পরিস্থিতি খুব ভালো তা নয়, তাদের সঙ্গে নিয়মিতই যোগাযোগ হচ্ছে আমার। এবং অলরেডি আমার শালার যে বউয়ের বাড়ি, তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং তারা অত্যন্ত আতঙ্কে রয়েছে। এবং আমি বেশ কয়েকবার আমি শ্বশুরবাড়ি গেছি, সেখানে আমি দেখেছি তারা কিন্তু দীর্ঘ বছর ধরে যথেষ্ট ভালোই ছিলেন, এবং তারা একান্নবর্তী দিব্যি মিলেমিশে ছিলেন। দুর্গাপুজো হয় বাড়িতে, হ্যাঁ, ঢাক বাজানোর নিয়ম নেই, কিন্তু দুর্গাপুজোতে মুসলিম যারা প্রতিবেশী রয়েছেন তারাও আসেন। হঠাৎ করে এইরকম তার প্রতিবেশীরাই এরকম খড়গগ্রস্ত হয়ে গেল, এ যেন ওরা হতভম্ব। ওরা বলছে যে জামাইবাবু, আমরা চিনতে পারছি না আমাদের প্রতিবেশীদের, যে এরকম কেন হয়ে গেল। বলছে প্রত্যেকটা মুহূর্ত কাটছে আমাদের আতঙ্কে, জানি না আর এই এতদিন ধরে যেখানে রয়েছি সেখানে আর থাকতে পারবো কিনা। খুব খুব বাজে, প্রতি মুহূর্তে একটা আতঙ্কের মধ্যে ওরা দিন কাটাচ্ছে, এবং আমরাও স্বাভাবিকভাবেই খুব দুশ্চিন্তায় আছি যে এবার কি হবে। জানি না, এরকম কখনো হয়নি বা ওরাও কখনো দেখেনি। একেবারেই সকালবেলায় আলোচনা করছিলাম যে প্রতিবেশী এতদিন ধরে চেনা পরিচিত ছিল, হঠাৎ যেন অচেনা হয়ে গেছেন সেই প্রতিবেশী, এরকমটাই মনে হচ্ছে। সুমনদা, সত্যি কি সম্ভব যে যাদের হাতে যাচ্ছে এখন বাংলাদেশ, কট্টর ভারত বিরোধী হিন্দুরা ওখানে সেরকম ভাবে নিরাপত্তাহীনতা কি ভোগ করবে, নাকি এই যে তারেক রহমান যে আশ্বাসটা দিলেন সেই আশ্বাস অনুযায়ী কাজ হবে, ভোট হবে, নির্বাচন হবে, গণতন্ত্র আবার ফিরে আসবে সেখানে?
আমি দুটো কথা বলার চেষ্টা করি। প্রথমত, আমি তো এতদিন বিনোদের লেখার ভক্ত ছিলাম, আমি জানতাম না যে বিনোদের আত্মীয়রা বাংলাদেশে থাকেন। উনি ওর পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। বিনোদ যাকে নিয়ে উপন্যাস লিখেছেন, সে কাজী নজরুল যতদিন সুস্থ ছিলেন কেন পূর্ব পাকিস্তানে থাকতে রাজি হননি, সেটা বোধহয় আজকে বিনোদের আত্মীয়দের অভিজ্ঞতা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক আছে, কাজী নজরুলের যখন বাকশক্তি বা সবকিছু চলে গেল, তখন মানে এই মুজিবুর রহমান, যার মূর্তি ভাঙা হচ্ছে, তিনি নিয়ে গেছিলেন। কাজী নজরুল কিন্তু, যাকে মুসলমানদের মধ্যে রবীন্দ্রনাথ বলে বলা হয়, তিনি কিন্তু পূর্ব পাকিস্তানে থাকতে রাজি হন। নাও আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সে যাচ্ছি না, আমার মোবাইলে অন্তত 1000 জনের স্ক্রিনশট আছে যারা পালাতে চাইছে। তারা কেউ ডাক্তার, কেউ আইনজীবী ইত্যাদি। ঠিক আছে, বাট নট গোয়িং টু দ্য পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনি যে প্রশ্নটা করলেন অয়ন, সেটাকে উত্তর দিই। তারেক রহমানকে কেন বলতে হলো? কিছু না হলে তো বলতে হয় না। যদি কিছু আক্রমণ না হতো তাহলে তো বলতে হয় না যে ভাই তুমি রক্ষা করো। যারা হাসিনা সরকারের কট্টর সমালোচক ছিলেন, সেই ইউরোপিয়ান ইউনিয়ন গতকাল বিকেলে একটা বিবৃতি দিয়ে বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু, সেই সংখ্যালঘুদের মধ্যে শুধু হিন্দুরা নেই, বৌদ্ধ খ্রিস্টানদের উপরে যেভাবে নিরন্তর আক্রমণ হচ্ছে, সেটার কোনো সমাধান এখনো অব্দি পাওয়া যাচ্ছে না। আচ্ছা, জামাত, যাদের বিরুদ্ধে আক্রমণের মূল অভিযোগ, তারা ঢাকা শহরে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে রক্ষা করতে হবে। আচ্ছা, রক্ষা করার প্রশ্ন কখন আসবে? আপনি কখন বলবেন যে অয়ন সুমনদা আমাকে মেরো না? তার মানে তোমরা নিশ্চয়ই মারতে উদ্যত হয়েছি। আগে দুবার হয়ে গেছে। হ্যাঁ, একেবারে। এবার এটা শুধু হিন্দুদের উপর অ্যাটাক না, মানে আওয়ামী লীগের সমর্থক যারা, সেই মুসলিমদেরও যথেচ্ছ ভাবে, মানে যাকে বলে যে কচুকাটা করা হচ্ছে। আমি মানে তালিবানের মতো অবস্থা হয়েছে যে টাঙিয়ে দেওয়া হয়েছে মেরে আওয়ামী লীগের নেতাকে। অয়ন, আপনি প্রসঙ্গটা তুললেন বলে বলছি। আপনি তালিবানদের একটা ডিসিপ্লিন ছিল, ঠিক আছে, তালিবানদের একটা ডিসিপ্লিন ছিল। আপনি জানতেন যে কাবুল শহরের কমান্ডার কি। আমি আজকে ভারতীয় বিদেশ মন্ত্রকের এক কর্তার সাথে কথা বলছিলাম। যদি 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 ভারতের বিদেশ মন্ত্রক খুব আজকে সবাই জানে যে প্রায় ইন্ডিয়ান হাই কমিশনের জাস্ট, যাকে আমরা ইংরেজিতে বলি স্কেলিটন স্টাফ, রেখে বাকি সবাইকে উদ্ধার করে আনতে হয়েছে। তো দেখুন, আমরা আমাদের প্রতিবেশী দেশ শান্তিতে থাকুক, এটা চাই। ঠিক আছে, এবার সবাই তাত্ত্বিক ভাবে, বিশেষ করে মানে দু দেশেরই, বা বাংলাদেশের এবং ভারতবর্ষের অতি বাম এবং অতি বিপ্লবীরা অনেক কথা বলছেন যে ভারতবর্ষ এই ভুল করেছে, আমরা ওই ভুল করেছি। আমি ইউনূস সাহেবের বিবৃতিও দেখেছি। একটা কথা ইউনূস সাহেব তো বলছেন না যে উনি তো আমেরিকার এত ঘনিষ্ঠ। হিলারি ক্লিন্টন কবে প্যালেস্টাইন নিয়ে কথা বলেছেন? তো ভারতবর্ষ সবাই নিজেদের কূটনীতি অনুযায়ী তার পলিসি করে, কিন্তু তার মানে এইটা নয় যে আপনি বাংলাদেশের নির্বিচারে কচুকাটা করবেন। আমি আপনাকে মনে করিয়ে দিই, যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তিনি স্বৈরাচারী হন, তিনি যাই হোক, তিনি সেকুলার হন, এক দিনে 109 জন 100 জন মারা গেছে, এরকম দিন গেছে। কিন্তু শেখ হাসিনার পতনের পর প্রায় 2 দিনে প্রতিদিন 1000 লোক মারা যাচ্ছে, 1000 লোক। তারেক রহমান বলার পরেও, তারেক রহমানের বক্তৃতা শেষ হয়েছে তারপরেও বাংলাদেশের 2টি জেলায় বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে আওয়ামী লীগের 4 জন মারা গেছে। একদম, এখনো পর্যন্ত যা হিসেব দেখছি আমরা, প্রায় 20 থেকে 25 জন আওয়ামী লীগ নেতা তারা খুন হয়েছেন। আমি আসবো সুমনদা, একটা বিষয় হচ্ছে, আমি বিনোদের কাছে যাব। আমরা দেখছিলাম যেদিন হাসিনা পালিয়ে গেছেন, বা যেদিন হাসিনা এ দেশে এলেন, সেই দিন ওই রকম মব তারা কিন্তু গাইছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। কিন্তু তারপরে দেখা যাচ্ছে স্বাধীনতা যার হাত দিয়ে এসেছিল তার মুন্ডু ভাঙা হচ্ছে, তার ছবিতে একেবারে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে তার ছবি, স্মারক। এইটা কেন? এটা কিসের পরিবর্তন? সত্যি কথা বলতে অয়নদা, তাহলে একটা প্রসঙ্গ তুলি। আমি বছর 2 আগে একটা উপন্যাস লিখেছিলাম, বারুদ বসন্তের দিন। আমরা জানি যে 2011 সালে লিবিয়ার যে শাসক ছিলেন গাদ্দাফি, মুয়াম্মার আল গাদ্দাফি, তার পতন ছিল। এবং ওই সময় আরব বসন্ত নামে যে একটা বিশাল বড় মুভমেন্ট হয়েছিল, এবং ওই সময় তিউনিসিয়া, লিবিয়া, মিশর, এই সমস্ত পরপর সেই আগুন, বিপ্লবের আগুন ছড়িয়ে গিয়েছিল। কিন্তু দেখা গেল যে প্রথমে ভাবা হয়েছিল যে এটা বোধহয় একটা খুব স্বাভাবিক গণ অভ্যুত্থান, তারপর ভেবেছিল যে
এই দেশগুলো থেকে স্বৈরাচারী শাসকদের সরিয়ে দেওয়ার পরে বোধহয় প্রচুর শান্তি শৃঙ্খলা ইত্যাদি উন্নতিতে ভরে যাবে। আজকে আমরা সেই সব দেশগুলোর দিকে তাকিয়ে দেখি কি অবস্থায় রয়েছে সেই দেশগুলো, এবং দেখা গেছে যে ন্যাটো যে হেল্প করেছিল, আসলে ন্যাটো এসেছিল হচ্ছে নিজেদের স্বার্থে এবং জাস্ট ব্যবহার করেছিল এই সাধারণ মানুষদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আমি আজকে বলছি অয়নদা, যেটুকু আমার পারসেপশন, আমি রাজনৈতিক বিশেষজ্ঞ বা কূটনীতিক নই, আমার যেটা মনে হচ্ছে যে জাস্ট এদেরকে স্কেপগোট করা হলো এই ছাত্রদের সামনে রেখে খেললো খেলাটা অন্য কেউ, এবং এখন যে দিকে যাচ্ছে আস্তে আস্তে পরিস্থিতি, সেখানে ছাত্রদের আর কোনো সত্যি কথা বলতে ভূমিকা নেই এবং ভবিষ্যতে দেখা যে এদের কোনো ভূমিকা থাকবে না, অন্য কেউ এদের পরিচালিত করছে এবং এদের সামনে রেখে অন্য কেউ খেলাটা খেলছে। সুমনদা কিছু বলতে চাইছেন? আমার খুব ভালো লাগলো যে বিনোদ লিবিয়ার কথা বললো। আমি আরো তিনটে দেশের কথা মনে করিয়ে দিই, ইরাক, সিরিয়া এবং লিবিয়া, এবং মিশরেও হয়েছিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে এইগুলো সাধারণ মানুষের আন্দোলন, তারপর দেখা গেল সবকটা বেসিক্যালি মুসলিম ব্রাদারহুড বা জামাতের আন্দোলন। লিবিয়া আজকে 4 টুকরো হয়ে গেছে। সিরিয়াতে আজকে রোজ যত লোক মারা যায়, আমেরিকা যে আইএস কে তৈরি করেছিল সেই আইএস এর জন্য যত লোক মারা গেছে, এবং মুসলমানরা মুসলমানদের মেরেছে, গোটা পৃথিবীতে কোনোদিন কোনো যুদ্ধে অতটা হয়নি। এই যে আমেরিকার ভুল নীতি, দেখুন আমি তো বলছি না, ভারতবর্ষে যিনি সবচেয়ে বেশি বড় মোদী বিরোধী সেই রাহুল গান্ধী অব্দি বলেছেন যে এর পেছনে পাকিস্তানের হাত আছে কিনা, এর পেছনে পাকিস্তানের হাত আছে কিনা, এর পেছনে চীনের হাত আছে কিনা, এই সবই এখন ভাবাচ্ছে। অনিক চট্টোপাধ্যায়ের কাছে যাব, তবে তার আগে আমাদের একটা প্রতিবেদন দেখাবো যে এর পেছনে পাকিস্তান না চীন না দু দেশেরই হাত আছে। দেখুন। শুরুটা ছিল নির্বিষ, ভারতের টি-20 জয়ের বিরোধিতা, কখনো ভারতের পণ্য বয়কটের ডাক। আসলে জমি তৈরি হচ্ছিল এক সর্বাত্মক আন্দোলনের, যে বারুদে আগুন দিয়েছিল হাইকোর্টের সংরক্ষণ রায়, যার ফলে সুপ্রিম কোর্ট সংরক্ষণ খারিজ করলেও আন্দোলন আরও রক্তাক্ত হয়েছে। ভারতের পূর্বে বাংলাদেশ বরাবরই ভারতের বন্ধু দেশ। ভারতের সঙ্গে বাংলাদেশের 4096 কিলোমিটারের সীমান্ত। হাসিনা পরবর্তী পর্যায়েও ভারত বাংলাদেশ বন্ধুত্ব অটুট থাকবে তো? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। স্বাধীনতায় সহযোগিতার বিনিময়ে শেখ হাসিনা বরাবরই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। সেই হাসিনার বিরুদ্ধে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে বাংলাদেশে। হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছে ঢাকার রাজপথ। এর পিছনে কি চীনের মদত রয়েছে? লোকসভা ভোট শুরুর ঠিক মুখে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেন, মোদী জামানায় গত 5 বছরে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের সম্পর্কের তাৎপর্যপূর্ণ উন্নতি হয়েছে। সঙ্গে এও বলেন, এই হিসেবে চীন এবং পাকিস্তান বাদ। এই দুই দেশ কি বাংলাদেশেও কলকাঠি নেড়েছে? মঙ্গলবার বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকে এই প্রশ্নই করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জানতে চান, বাংলাদেশের অস্থিরতার পিছনে কি পাকিস্তান বা চীনের মদত রয়েছে? জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। চীন কিন্তু অনেকদিন ধরে চেষ্টা করছে দক্ষিণ এশিয়ায় ভারতকে এনসার্কেল করা, ঘিরে ফেলা। যদি শ্রীলঙ্কায় ওদের ইনিশিয়েটিভ দেখেন বা নেপালে, এমনকি পাকিস্তানের সঙ্গে তো অনেকদিনেরই বন্ধুত্ব, মায়ানমার এবং বাংলাদেশ, এই যে অভ্যুত্থান, এটা অনুমান করা হচ্ছে যে এর পেছনে মদত থাকতে পারে চীনের। অনেকদিন আগে জর্জ ফার্নান্ডেজ বলেছিলেন যে চীন আমাদের কাছে অনেক বড় বিপদ পাকিস্তানের থেকেও। চীন এখন যেহেতু অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী, ফলে চীনের যে থ্রেটটা সেটা কিন্তু বাড়ল। ভারতের পড়শি সব দেশেই ছড়ি ঘোরানোর চেষ্টা করছে চীন। পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে মলদ্বীপ, ভারতের সবকটি প্রতিবেশী দেশেই দাদাগিরি করতে চাইছে বেজিং। কোথাও বিনিয়োগ করে, কোথাও ঋণের টোপ, বিনিময়ে বাণিজ্য প্রভাব খাটাতে চাইছে। গত কয়েক বছরে বাংলাদেশে বিপুল বিনিয়োগ করেছে চীন। পরিকাঠামোর উন্নয়নে চীনা ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়েছে বাংলাদেশ। কিন্তু এর জন্য ভারত বাংলাদেশ বন্ধুত্বের সম্পর্কে প্রভাব পড়তে দেখা যায়নি। এমনকি তিস্তা প্রকল্পে চীন বিনিয়োগ করতে চাইলেও তাতে সায় দেননি হাসিনা। তিনি ভারতেরই পাশে দাঁড়িয়েছেন। ভারতীয় সংস্থাকে বন্দর তৈরির অনুমতি দিয়েছেন। সেই হাসিনা এখন বাংলাদেশ ছাড়া।
এবার বাংলাদেশ কোন পথে? শাসক শিবিরে কারা আসবে? হাসিনার আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বিএনপি খালেদা জিয়ার দলের বিরুদ্ধে বারবারই ভারত বিদ্বেষী হাওয়া তোলার অভিযোগ উঠেছে। খালেদা জিয়া ইতিমধ্যেই জেল মুক্ত। কট্টরপন্থী জামাতের সঙ্গে তো বাগযোগের অভিযোগ। হাসিনা সরকার এই জামাতকেই নিষিদ্ধ ঘোষণা করেছিল। জামাতের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও কার্যত মেনে নেওয়া হয়েছে। আগামী দিনে এদের কারো হাতেই কি থাকবে বাংলাদেশের শাসনভার? সেদিকে নজর রাখছে নয়াদিল্লি। সোমবার শেখ হাসিনা ভারতে আসতেই তার সঙ্গে দেখা করেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তারপর রাতেই জরুরি বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। অজিত ডোভাল ছাড়াও সেই বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার সংসদে সর্বদল বৈঠক হয়। ছিলেন বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিকেলে ফের অজিত ডোভালকে নিয়ে বৈঠক করেন অমিত শাহ। নিউজ 18 বাংলা। আমি অনেকদের কাছে আসবো যে আমাদের এই কট্টর বিরোধিতা বাংলাদেশের মানুষের যা দেখছি আমরা গত কয়েকদিন ধরে ভারত